আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো গণতন্ত্র, খেলাফত, রাজতন্ত্র এবং কোনটা ভালো, বাংলাদেশে কোনটা আছে এবং গণতন্ত্র হারাম কিনা, এই সমস্ত বিষয় নিয়ে, যেটা বাংলাদেশের বিশেষত ইসলাম যারা মানেন তাদের কাছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা বিষয়ে আমাদের বাংলাদেশের অনেক আলেমরা বলেন যে গণতন্ত্র কুফরি বা গণতন্ত্র হারাম। যদি হারাম হয়ে থাকে তাহলে তাদের জন্য এই ফতোয়া যারা দিবেন তাদের জন্য কি বাধ্যতামূলক হয়ে যায়, এসব বিষয়ে ইনশাআল্লাহ আজকে কথা বলবো। দেখেন, বাংলাদেশে যেটা চলমান শাসন ব্যবস্থা, যে 5 বছর পর পর বা কখনো 10 বছর 15 বছর পর পর ভোট হয়, সেই ভোটে এক দল যায় আরেক দল ক্ষমতায় আসে, এইটাকেই মেইনলি আমরা বাংলাদেশে গণতন্ত্র হিসেবে আমরা বুঝে থাকি। এবং এর সাথে আমরা দেখি যে এক শ্রেণীর মানুষ সরকারি সহযোগিতায় অনেক বড় লোক হয়ে যাচ্ছে। এই যে আমরা বিএমপিতে 55 জন লোককে দেখলাম যারা ঋণ খেলাপি বলা উচিত না, তাদেরকে ব্যাংক ডাকাত বলা উচিত। যে দেশের যে জনগণের অর্থ সেটা তারা নিয়ে আর দেন নাই। তো এই ধরনের মানুষ ক্ষমতায় আসছে, ক্ষমতায় এসে তারা আরও বেশি টাকা চুরি করছে, তারা আরও বড় লোক হচ্ছে। অপরদিকে আমাদের দেশের বেশিরভাগ মানুষই, 90% মানুষই তাদের লাইফের বেসিক জিনিসগুলো, কাপড় চোপড়, খাবার দাবার, এগুলো তারা ম্যানেজ করতে পারতেছে না। সো এই যে চলমান একটা ব্যবস্থা, এইটাকে আমরা গণতন্ত্র হিসেবে ধরে নিচ্ছি। তো এইটাকে গণতন্ত্র ধরে নেওয়ার কারণে আমাদের দেশে যখন নির্বাচন হয় না, তখনই আমাদের দেশের বিরোধী দল বলে যে বা দেশে গণতন্ত্র নাই। ঠিক আছে, তো নির্বাচনে গণতন্ত্রের ভূমিকা কতটুকু সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, এবং পৃথিবীর অন্য গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে বাংলাদেশের গণতন্ত্রের পার্থক্য কী সেটা আমি বোঝাবো। দেখেন, বাংলাদেশে যেটা চলমান, আমি এটাকে রাজতন্ত্র বলতে চাই। আমি আমার আগের ভিডিওগুলোতেও এটা বলেছি, এখনও বলবো। কেন রাজতন্ত্র বলবো? দেখেন, বাংলাদেশে যখনই কোনো বিপ্লব হয় বা যখনই কোনো ক্ষমতাসীন দলের পরাজয় হয়, তখন কিন্তু রাষ্ট্র ক্ষমতায় বিএনপি, আওয়ামী লীগ, এই দুইটা দলের যে কোনো অন্য অল্টারনেট দলটা চলে আসার পরে কি হয়, রাষ্ট্রের যত দুর্নীতিগ্রস্ত কাঠামো আছে, রাষ্ট্রের আমলাতন্ত্র, রাষ্ট্রের পুলিশ, বিডিআর, আর্মি, তারা আগের মতোই থাকে। এবং ব্রিটিশ আর্মির যে লেগেসি, এটা আমাদেরকে বুঝতে হবে। ব্রিটিশরা যখন চলে যাওয়ার পরে বাংলাদেশে তাদের রাষ্ট্রীয় কাঠামো তাদেরটাই রেখে যায়। ফলে তারা যে ঔপনিবেশিক শক্তি ছিল, তারা যে দেশের জনগণকে শোষণ করার জন্যই যে আইনি কাঠামো সৃষ্টি করছিল, ওইটাতেই নতুন প্রভু বসে, আমাদের স্বদেশী, তারা বসে ওইটা দিয়ে তারা জনগণকে আপনার শোষণ করতে থাকে। আমাদের দেশের রাষ্ট্রের বিভিন্ন বাহিনী থাকে যারা জনগণকে কিভাবে সাইজ করা যায় এগুলো নিয়েই তারা প্র্যাকটিস করে। যেরকম ব্রিটিশ আমলে ব্রিটিশরা এই দেশের আজাদি প্রিয় মানুষকে যেভাবে সাইজ করার জন্য গোয়েন্দাগিরি করত, সেইটা এখনও চলমান আছে। আচ্ছা, বিদেশের গণতন্ত্রের সাথে পার্থক্য কী? দেখেন, বিদেশে এই যে আমি এখানে বসে আছি ইউরোপে, আমি আমার বাক স্বাধীনতা উপভোগ করতেছি। আমার যেটা সঠিক মনে হয় সেটা আমি বলতেছি। গণতন্ত্রের একটা মৌলিক বিষয় কিন্তু হচ্ছে বাক স্বাধীনতা, সেটা কিন্তু এখানে আছে। তারপরে দেখেন যে আমাকে কেউ কিছু বলতেছে না, আমাকে কেউ থাপ্পড় দিতেছে না, আমাকে কেউ অসম্মান করতেছে না, সকল নাগরিকের অধিকার। তারপরে দেখেন, গত পরশু দিন আমি অ্যাক্সিডেন্ট করার পর আমি ফোন করলাম, ফোন করি নাই, আমার পেছনে যারা গাড়িতে ছিলেন ওনারা অনেকেই নেমে আসলেন, আমাকে এসে ওনারা বললেন যে তুমি ঠিক আছো তো? আমাকে ধরে ওনারা উঠাইলেন। উঠানোর পরে ওনারাই অ্যাম্বুলেন্সে ফোন করলেন, অ্যাম্বুলেন্স আসলো, এসে আমাকে হসপিটালে নিয়ে গেল। তারপরে আমাকে এক্স রে করে তারপরে আমি যখন সুস্থ অনুভব করলাম তখন আমি বাসায় চলে আসলাম। এই যে আমার হসপিটালিটিটা, আমাকে যে তারা সেবা দিল, এইখানে একটা অ্যাম্বুলেন্স গাড়ি, সেটাতে 2 জন লোক স্ট্রেচারে করে আমাকে নিয়ে যাওয়া, মোটামুটি এইটার খরচটা বাংলাদেশি টাকায় যদি আমি খরচ করি, টোটাল 40-50 হাজার টাকার ট্রিটমেন্ট আমি পাইলাম টোটালি ফ্রি। আমি এটা কেন ফ্রি পাইলাম? আমি ফ্রি পাইলাম এই কারণে যে এই দেশের গণতান্ত্রিক রাষ্ট্রে যারা ধনী হয়, এই যে যারা আমাদের দেশে যারা ব্যাংক লুটেরা, এই ধরনের যারা বড় ব্যবসায়ী হয়, তাদের 40% ট্যাক্স থাকে। অর্থাৎ একজন ব্যবসায়ী যদি সে বছরে $1,000 ইনকাম করে, আমি বড় অ্যামাউন্টে যাচ্ছি, আমি ধরেন $10 মিলিয়ন যদি কেউ ইনকাম করে, যারা বেশি ইনকাম করবে তাদের ক্ষেত্রে ট্যাক্স বেশি।
তো সেই লোকের থেকে 100 মিলিয়ন টাকা যদি সে ইনকাম করে, 40 মিলিয়ন সরকার নিয়ে নেয়। সরকার নিয়ে এইটা সেবামূলক কাজে খরচ করে। কারণ সেই লোক যে 100 মিলিয়ন টাকা কামাই করছে, এটা তো এই দেশের মাটিতেই করছে, এই দেশটাকে ইউজ করেই সেই ইনকামটা করছে। তো সরকার কি করে, ওই $40,000 দিয়ে বা ওই $40 লাখ দিয়ে এই যে আমাকে অ্যাম্বুলেন্স সেবা দিল, বা যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদেরকে ফ্রি বাসা দেওয়া, অর্থাৎ ইনকামটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া। গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে যেটা করে যে কেউ যেন বেশি ধনী না হইতে পারে, আবার কেউ যেন বেশি ফকির না হইতে পারে, এইটা একটা কাঠামো তাদের আছে। আর তারপরে হচ্ছে যে পুলিশের ব্যবহার, আমাদের এইখানে যদি আমি একটু সমস্যায় পড়ি, আহত হই, পুলিশকে ফোন করলে পুলিশ এসে আমাকে সহযোগিতা করবে। আর আমাদের দেশে যেটা হয়, পুলিশকে মানুষ ভয় পায় এই কারণে যে কারোর সাথে যদি কারো শত্রুতা থাকে, তাকে একটা মামলা দিয়ে তাকে পেরেশানিতে ফালায় দেওয়া। অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রের সমস্ত অর্গান মানুষের বিপদে তার পাশে দাঁড়ায়, তাকে এটা বোঝায় যে আমরা তোমার পাশে আছি। আর আমাদের দেশে হয় কি, রাষ্ট্রের যত কাঠামো আছে সব কিছু মিলায়া নাগরিককে অত্যাচার করে, ঠিক আছে? সো এই যে অত্যাচারের সিস্টেম আমাদের দেশে আছে, গণতন্ত্রের একটা প্রাসঙ্গিক বিষয় হচ্ছে নির্বাচন। অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতা হস্তান্তর করার খুবই নিরাপদ প্রক্রিয়া হচ্ছে নির্বাচন। ইউরোপের দেশগুলোতে নির্বাচন হয়, কোনো মানুষ মারা যায় না, একটা দল ক্ষমতা থেকে যায়, আরেকটা দল আসে, 4-5টা দল যদি থাকে, প্রত্যেকটা দলই দেশপ্রেমিক, দেশ বিরোধী কাজ কেউ করে না। সো আমাদের দেশে গণতন্ত্রটা এই অবস্থা কেন হইল, এটা বুঝতে হবে। আমাদের দেশে গণতন্ত্রটার এই অবস্থা হয়েছে এই কারণে যে আজকের পৃথিবীতে, আধুনিক পৃথিবীতে যে গণতান্ত্রিক সিস্টেম, এইটার আগে ছিল রাজতন্ত্র। আমি বলছিলাম না রাজতন্ত্র নিয়ে কথা বলবো, ইউরোপে সব দেশে রাজতন্ত্র ছিল। তো রাজতন্ত্রকে হটানোর জন্য অনেক রক্ত দিতে হয়েছে, অনেক মানুষ মারা গেছে। অর্থাৎ আমাদের দেশে যে সচিবালয়ের দুর্নীতি, আমাদের দেশে যে পুলিশের দুর্নীতি, আমাদের দেশে যে আর্মিতে দুর্নীতি, আমাদের দেশে যে টেন্ডারবাজি, আমাদের দেশে যে চাঁদাবাজি, এটা কোনো একটা নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হবে না কখনোই। এইটাকে ঝাড়ু পেটা করে আপনার খেদাইতে হবে। যেমন 24-এর পরে কারণ বাজারে কিছুদিন চাঁদাবাজি বন্ধ ছিল, কিন্তু বিএনপি খুব দ্রুত এটাকে এটার স্টিয়ারিংটা ধরে নিছে। মনে করেন চাঁদাবাজিটাকে যদি একটা ফাইটার প্লেনের সাথে আমি তুলনা দিই, ফাইটার প্লেনে তো পাইলট একজনই থাকে, আমি বড় একটা বোয়িং 747-এর সাথে তুলনা করি, যেটার মধ্যে 400-500 যাত্রী আছে। তো চাঁদাবাজ যিনি সবার থেকে চাঁদাবাজি করেন, তিনি হচ্ছেন পাইলট, তিনি বিমানটা চালাচ্ছেন। হঠাৎ করে তিনি স্ট্রোক করলেন, তখন কো পাইলট এইটার স্টিয়ারিংটা হাতে নিয়ে নিল, সে সেফলি ল্যান্ড করলো। তো চাঁদাবাজি 2-4 দিন যেটা বন্ধ ছিল, খুব দ্রুতই বিএনপি সেটা বুঝে নেয়, অত্যন্ত গুরুত্বের সাথে, আন্তরিকতার সাথে তারা চাঁদাবাজির দায়িত্বটা বুঝে নেয়। ফলে যেটা হয়, নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর হয়, চাঁদাবাজির দায়িত্ব একজনের থেকে আরেকজনের হাতে চলে যায়। কিভাবে চাঁদাবাজিটা করতে হবে সেটা শেখায় দেওয়ার কারণে হয়তো বা এটার একটা ভাগও তারা পায়। যেরকম আমরা 600 কয়েদি যারা সেনা হেফাজতে ছিল, তাদের অনেকেই বিএনপির সহায়তায় বা আর্মির সহায়তায় তারা সীমানা পাড়ি দিয়ে ভারতে চলে গেছে। ওইখান থেকে তাদের যত মাফিয়া কার্যকলাপ তারা সেটা নিয়ন্ত্রণ করতেছে, এই যে হাদি হত্যা আর অন্যান্য বিষয় তারা নিয়ন্ত্রণ করতেছে। তো যেটা বলছিলাম যে নির্বাচনটা গণতন্ত্রের একটা এলিমেন্ট, কিন্তু গণতন্ত্রের আরও কিছু এলিমেন্ট আছে। সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের খাদ্য, বাসস্থান, এগুলো রাষ্ট্র নিশ্চিত করবে, এই ধরনের কোনো কিচ্ছু বাংলাদেশে নাই। শুধুমাত্র নির্বাচনটা আছে, শুধুমাত্র ভোটিং সিস্টেমটা আছে, যেটা সঠিকভাবে চলার জন্য শর্ত হইল যে আপনি ওই যে রুটির গল্প আছে না, আপনি বিড়ালকে দিচ্ছেন রুটি ভাগ করতে, সে এক ভাগ করে, বিড়াল না ইন্দুর নাকি আমার মনে নেই, এক ভাগ করার পরে দেখে যে এক ভাগ ছোট হয়ে গেছে, আরেক ভাগ বড় হয়ে গেছে, সে কামড় দিয়ে আরেকটু রুটি খায়। এভাবে ভাগ সমান করতে করতে যে সে পুরো রুটি খাইয়ে ফেলছে। তো আমাদের দেশে নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতা হস্তান্তর হবে, দেখা যায় যে নির্বাচনের সময় আর্মির বড় অফিসার বা পুলিশের জিআইজি, এটা মতিউর রহমান রেন্টু তার বইতে লেখছে, 96-91 যখন নির্বাচন হয়, তখন নির্বাচনে জেনারেল নুরুদ্দিন আহমেদ সেনাপ্রধান, তিনি হাসিনার সাথে বৈঠক করছেন। তারপরে আপনার জেনারেল নাসিম, তিনি বৈঠক করছেন, আরও ব্যাপার স্যাপার ছিল। অর্থাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যারা এজেন্সির যারা প্রধান থাকেন তারা সোল্ড হয়ে যান। এই যে আমরা নির্বাচন যে ইসি, তাকে দেখলাম সানাউল্লাহ, সে বলল ভিতরে চাপ নিয়ে, বুকে চাপ নিয়ে অনুমতি দিতে হয়েছে মানি লন্ডারদেরকে বা হচ্ছে যে ব্যাংক লুটেরাদেরকে নির্বাচনের অনুমতি দিতে হয়েছে। অর্থাৎ
একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন হওয়ার জন্য যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমাদের দেশে কখনো ছিল না, কখনো তৈরি হয় নাই। সেই পরিস্থিতি তৈরি করে তারপরে নির্বাচন দিলে নির্বাচন সুষ্ঠু হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে যোগ্য দল ক্ষমতায় আসবে, তারা এসে দেশের কাজগুলো ঠিকঠাক মতো করবে। তো এই নির্বাচন হওয়ার জন্য বা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেই জঞ্জালগুলো দেশে আছে, মিডিয়া বলেন বা আমলাতন্ত্র বলেন, এগুলোকে সাফ না করলে আসলে কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। সো আমার মনে হয় আমি বুঝাইতে পারছি যে আমাদের দেশে যেটা আছে এটা পোস্ট কলোনিয়ালিজম যুগে এটা পরিবারতন্ত্র তৈরি হয়েছে। মানে ব্রিটিশরা তো ছিলেন উপনিবেশ, তারা চলে যাওয়ার পরে একটা লুটেরা বাহিনী, যারা স্বদেশী লুটেরা, তারা আমাদেরকে শাসন করতেছে। সো এটা বোঝানোর চেষ্টা করলাম যে গণতন্ত্র আমাদের দেশে নেই, আমাদের দেশে আছে যেটা, সেটা হলো রাজতন্ত্র। যেমন আপনি সৌদিতে রাজতন্ত্র আছে, ব্রুনাইতে রাজতন্ত্র আছে, সেখানে মেইনলি রাজা এবং তার বংশের লোকজন রাষ্ট্রের বিশাল ক্ষমতা ভোগ করে আর জনগণ অল্প কিছু পায়। আমাদের দেশে যেটা আছে, রাজতন্ত্রে যতটুকু সুবিধা পায় আমাদের দেশে তাও নাই। কারণ আপনি সৌদি আরব বলেন, আরব দেশগুলো বলেন, সেখানে রাজতন্ত্র হলেও এক একটা নাগরিক ভালো আরাম আয়েশে আছে, ঠিক আছে। সো ওই রাজতন্ত্র কিন্তু আমাদের দেশে নাই। আমাদের দেশে আছে পরিবারতন্ত্র, যেখানে পুরাটাই রাজা এবং তার আশপাশের মানুষ খাবে, জনগণ কিচ্ছু পাবে না, ঠিক আছে। সো এটা আমাদের দেশে, অতএব আমাদের দেশে গণতন্ত্র নাই, আমাদের দেশে আছে পরিবারতন্ত্র। সো আমাদের দেশে যেটা আছে এইটা দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে না, কিন্তু গণতন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা হইতে পারে। যারা বলেন যে গণতন্ত্রের মাধ্যমে কখনো শান্তি প্রতিষ্ঠা হবে না, তাদের কথাটা সহি না। যদি গণতন্ত্রের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা না হয় তাহলে ইউরোপে কিভাবে শান্তি আছে? ইউরোপে তো গণতন্ত্র চলে। এটা কিন্তু একটা প্রশ্ন, এটার উত্তরটা আমি দিতেছি যে খেলাফতই লাগবে শান্তি প্রতিষ্ঠার জন্য, এটা সহি না। সহি কোনটা? সহি হইল, আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কি খেলাফত বিরোধী, আমি বলবো যে না, আমি মুসলিম হিসেবে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে যে শাসন ব্যবস্থা আছে এটাকে আমি শ্রদ্ধা করি, এটা সবার উপরে। পৃথিবীর মানুষের জন্য সর্বোত্তম শাসন ব্যবস্থা হচ্ছে খেলাফত, এটাতে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু গণতন্ত্রের মাধ্যমেও আপনার হচ্ছে ভালো থাকা যায়, রাজতন্ত্রের মাধ্যমে ভালো থাকা যায় না। আমাদের দেশে যে সমস্ত আলেমরা বলেন যে গণতন্ত্রের মাধ্যমে কখনো শান্তির প্রতিষ্ঠা হবে না, আমি শ্রদ্ধার সাথে বলবো ওনাদের আসলে গণতন্ত্র জিনিসটা বোঝার সুযোগ হয় নাই। কারণ বাংলাদেশে থেকে, এশিয়ার মতো দেশগুলোতে থেকে, চীন বাদে আমাদের সাবকন্টিনেন্টের যে দেশগুলো, এগুলোতে থেকে কখনো গণতন্ত্র কি সেটা বোঝা সম্ভব না। গণতন্ত্র বুঝতে হলে আপনাকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, ইউরোপীয় দেশগুলোতে আসলে এখানকার সব কিছু দেখলে, নাগরিককে রাষ্ট্র কীভাবে হেফাজত করে এগুলো দেখলে বুঝবেন যে এখানে গণতন্ত্র আছে। আচ্ছা, এবার যারা বলেন যে গণতন্ত্র হারাম তাদের জন্য উচিত কি? যারা বলেন যে গণতন্ত্র হারাম তাদের উচিত হইল যুদ্ধ করা, যুদ্ধ করে হালাল উপায়ে দেশকে শাসন করা। তো যারা হারাম ফতোয়া দিয়ে বসে আছেন, নিজেদের ফতোয়াই তারা একটা খারাপ কাজ করতেছেন। তারা এটা বোঝা সত্ত্বেও যে গণতন্ত্র মানে কুফরি, আমরা কাফের অবস্থায় আসি, এটাকে আমরা মেনে নিচ্ছি, এটা ঠিক না। এরকম শক্ত ফতোয়া যারা দিবেন তাদের জন্য ফরজ হয়ে যায় যুদ্ধ করা। তারা ফতোয়া দিয়ে বসে আছেন, তারা যুদ্ধ করতেছেন না, এটা তারা একটা ভুল কাজ করতেছেন। দেখেন, আজকের পৃথিবীতে আমরা কিছু বিষয় মেনে নিতে হয়, যেমন পাসপোর্ট করলে ছবি তোলা, ছবি প্রিন্ট করা, এটা নির্বাচনের ক্ষেত্রে আমি দেখি। আমি একজন মুফতি হিসেবে, আমি কিন্তু মুফতি বলে রাখি, আমার ভিডিও যারা দেখেন অনেকে হয়তো জানেন না, প্রিন্টেড ছবি হারাম। পৃথিবীর সমস্ত আলেমরা ব্যাপারে একমত যে নির্বাচনের জন্য যে ছবি লাগানো, প্রার্থীর ছবি প্রিন্ট করে, এটা সব দলই করে, ইসলামিক দলগুলিও করে, রাজনৈতিক যারা মানে আওয়ামী লীগ, বিএনপি, তাদের তো এটা নিয়ে কোনো সমস্যা নাই, কারণ ওনারা তো কখনো এটা দাবি করেন নাই যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব। ওনাদের ক্ষেত্রে এটা আমি সমস্যা মনে করি না। কিন্তু এই যে আপনার কওমি মাদ্রাসা কেন্দ্রিক যে দলগুলি আছে বা হচ্ছে যে আপনার জামাত ইসলাম আছে, ওনারা যেটা করতেছেন ওনারা হয়তো খেয়াল করতেছেন না, বাট এটা কিন্তু স্পষ্ট হারাম এবং জঘন্য পর্যায়ের একটা হারাম। তো ওই কথায় আমি আসি, আমরা যে পাসপোর্টে যে ছবি লাগাইলাম, আমাদের আলেমরা যে পাসপোর্টে ছবি প্রিন্ট করে, এখন তো আর প্রিন্ট করা লাগে না, এখন তো এমনি এখন প্রিন্ট হয় মেশিনে, আগে এত হাতে করে নিয়ে যেতে হইতো। পাসপোর্টে যে আমরা প্রিন্ট করা ছবি লাগাইতাম, তখন এটাকে আলেমরা জায়েজ কেন বললেন? যে এটা ছাড়া ট্রাভেল করা যাবে না, এটা ছাড়া হজ করা যাবে না, এই জন্য জায়েজ বলছেন। ওইটা কিন্তু সীমিত পরিসরে। আর এই যে ডিজিটাল যে ছবি তোলা বা হচ্ছে যে ডিজিটাল ভিডিও করা, এটাকে অনেক আলেম জায়েজ বলছেন, অনেকে জায়েজ বলেন নাই। সো আমি যেটা বলছিলাম যে আজকের পৃথিবীতে আমরা, যেহেতু পৃথিবীর পুরা বিষয়টা মুসলিমরা কন্ট্রোল করে না, এটা সেকুলার সিস্টেমে চলে, বাংলাদেশ ব্যাংক সুদি লেনদেন করে,
সো এইখানে অনেক কিছু জিনিস আমরা মেনে নেই, তো গণতন্ত্রটাও আমরা ওইভাবে মেনে নিছি। এখন যারা গণতন্ত্র করে ইসলামী হুকুমত করার চেষ্টা করতেছেন, তাদের চেষ্টাকে সহযোগিতা না করে উল্টা তাদের বিরুদ্ধে ফতোয়া মারা, এটা একটা জঘন্য কাজ, এটা একটা ঠেডামি কাজ, এটা একটা ঘাউরামি। সো এটা করা যাবে না। এটা করলে হয় কি, 55 বছরে আমাদের দেশের আলেম ওলামারা যারা ফতোয়া দিচ্ছেন, জামাত ইসলামের কিছু বিষয় সমালোচনা করছেন, সমালোচনাগুলো সঠিক ছিল, বাট এই সমালোচনাগুলোকে পুঁজি করে আমাদের দেশে দুইটা দল, তারা 55 বছর আমাদেরকে শোষণ করে গেছে। আমাদের নাগরিক অধিকার, মানে পৃথিবীতে কোনো দেশের নাগরিক এত সমস্যায় আছে এটা আমার জানা নাই। মানে একান্তই ছোটোখাটো রাষ্ট্র যেগুলো, এত বড় জনগোষ্ঠীর মানুষ এত সমস্যায় আছে, এটা আমি জানি না। সো আমার মনে হয় আমি বুঝাইতে পারছি যে গণতন্ত্রের মাধ্যমে শান্তির প্রতিষ্ঠা হইতে পারে কিনা, এবং গণতন্ত্র ও খেলাফতের মৌলিক পার্থক্য সংক্ষেপে যদি বলি, গণতন্ত্র হচ্ছে খেলাফতের কাছাকাছি ভার্সন, অর্থাৎ খেলাফতেও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার চেষ্টা করে, কিন্তু আল্লাহ কর্তৃক নির্দেশিত পন্থায়। আর গণতন্ত্র হচ্ছে মৌলিক অধিকার নিশ্চিত করে, সমতা নিশ্চিত করে, কিন্তু মানব মস্তিষ্ক প্রস্তুত বুদ্ধিতে। আর আমাদের দেশে যেটা আছে এটা হচ্ছে স্বৈরতন্ত্র, বা এটা হচ্ছে রাজতন্ত্র, এটা বহুদলীয় রাজতন্ত্র। এটাকে গণতন্ত্র বলে প্রচার করা মানেই হচ্ছে প্রতারণা করা, মিথ্যা বলা, অথচ আমাদের দেশের জনগণ কিন্তু এটারই গণতন্ত্র মনে করছে। সো আমি কয়েকটা বিষয় প্রতিষ্ঠা করার চেষ্টা করলাম এই ভিডিওতে, যে আমাদের দেশে যেটা চলমান এটা গণতন্ত্র না, এটা রাজতন্ত্র। আর গণতন্ত্রের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, কিন্তু খেলাফত সর্বোত্তম পন্থা। সো বাংলাদেশের মানুষ যদি কখনো মনে করে তারা খেলাফতে যাবে, তারা যেতে পারে, তখন গণতন্ত্রও এটাকে নিষেধ করবে না, কারণ গণতন্ত্র বলে অধিকাংশ মানুষ যেটা চায় সেটাই হবে। সো গণতান্ত্রিক বাংলাদেশে যদি অধিকাংশ মানুষ চায় যে আমরা খেলাফতের পন্থায় রাষ্ট্র পরিচালনা করব, তখন গণতন্ত্র এটাকে নিষেধ করার সুযোগ পাবে না। তো এটা হচ্ছে মোটামুটি কথা, আমি বোঝানোর চেষ্টা করলাম যে গণতন্ত্র ও খেলাফতের মৌলিক পার্থক্য। খেলাফতের কাছাকাছি হচ্ছে মানে গণতন্ত্র, আর খেলাফতের থেকে অনেক বেশি দূরে হচ্ছে রাজতন্ত্র, যেটা আমাদের দেশে আছে। রাজতন্ত্রের সাথে খেলাফতের কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ উল্টা। রাজতন্ত্রে রাজাকে পূজা করতে বলে, রাজার সমালোচনা করতে না করে, কিন্তু খেলাফতে বলে পূজা করবা একমাত্র আল্লাহর, আর শাসক যদি ভুল করে তাকে অনুসরণ করবা না। আর গণতন্ত্রে বলে যে সবাই সমতার বিধান। গণতন্ত্রও ব্যক্তি পূজাকে গণতন্ত্রেও সাপোর্ট করে না, খেলাফতেও সাপোর্ট করে না, যেটা রাজতন্ত্রে সাপোর্ট করে। তো এই পর্যন্তই, একটু এলোমেলো হয়ে গেল, দুঃখিত, ক্ষমা করবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।